70 দিনের স্বস্তি। সুপ্রিম কোর্টে মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের নির্যাস এটাই। কাদের কাদের আপাতত স্বস্তি? 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ এখনই বাতিল নয়। অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন এখনই ফেরাতে হবে না। সুপার নিউমেরারি নিয়ে তদন্ত চালালেও গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। অতিরিক্ত পদের সৃষ্টিকর্তাদের এখনই হাজতবাসের আশঙ্কা নেই। অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত চললেও এখনই গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। কেন হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার। অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা ভুল হবে। নবম দশমের বড় সংখ্যক শিক্ষক সমস্যায় পড়বেন, এটাও আদালতকে মাথায় রাখতে হবে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব ধরে নিয়ে বলছি, পৃথকীকরণের পদ্ধতি আদালতই ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 16 জুলাই। এই 70 দিনে যোগ্য অযোগ্য আলাদা করার কাজ সারতে হবে। কাজটা কি আদৌ সম্ভব? এসএসসি আদালতে জানিয়েছে সম্ভব, কিন্তু একথাও জানিয়েছে এসএসসির কাছে কোনো নথি নেই। নাইসার কাছ থেকে উদ্ধার করা সিবিআই এর নথি এসএসসির একমাত্র সূত্র। ফলে যোগ্যদের মধ্যে যে অযোগ্য নেই তার নিশ্চয়তা কোথায়? 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না। এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, 22শে এপ্রিল 2024 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছ থেকে একটা অর্ডার এসেছিল, একটা বিচার আমরা পেয়েছিলাম। সেটা হচ্ছে এই যে এসএসসি কেলেঙ্কারি বা এসএসসি রিক্রুটমেন্টের যে দুর্নীতিটা যেটা তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছিল, তার এগেনস্টে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা এসেছিল সেখানে বলা হয়েছিল যে 26,000 অ্যাপ্রক্সিমেটলি সব কটা লোকের চাকরি বাতিল হয়ে যাবে। এটা কারণ একটাই যে হাইকোর্ট ডিফারেন্সিয়েট করতে পারছিল না যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতাটা আমরা বোঝানোর চেষ্টা করছি বা এইভাবে, যারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা হচ্ছে অযোগ্য, এবং যারা যারা ঘুষ না দিয়েই চাকরি পেয়েছে তারা হচ্ছে যোগ্য। এমন লোক আছেন যারা ওএমআর শিট খালি ওএমআর শিট জমা দিয়েও চাকরি করেছেন, এবং এমন জনও আছেন যারা ওএমআর শিটে উল্টোপাল্টা নম্বর লিখেও উল্টোপাল্টা মার্কিং করেও টাকার দিয়ে তৃণমূলকে তুষ্ট করে চাকরি পেয়েছেন। এবার বিষয়টা হচ্ছে যে যখন এই জিনিসটা ধরা পড়ে যায়, যখন ব্যাপারটা কাপড়ে চোপড়ে হয়ে যায়, যখন সিবিআই এনকোয়ারি করতে লাগে, তখন এই রাজ্য সরকার বলে যে আজকে যে এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা এলো, যে জাজমেন্টের মধ্যে 26,000 লোকেরই চাকরি চলে গেল, এই সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে বিজেপির কারসাজি। বিজেপি দল চাকরি খেগোর দল, চাকরি চুরি করে চাকরি খেয়ে নেয়। এটা আমাদের দেশের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় সকলের সামনে বলেছেন। আমি সত্যি মানে ইট ওয়াজ শকিং ভাবতে গেলেও আশ্চর্য হয়ে যাচ্ছি যে রাজ্য সরকারের জন্যে এই চুরিটা প্রশ্রয় পেল, যে রাজ্য সরকারের বা যে দলের কোষাগারে এই চুরির টাকাটা এলো, সেই নেত্রী নিজে বলছেন যে অন্য দল যারা এই জিনিসটাকে ধরলো, যারা এই ব্যাপারটাকে লোকেদের সামনে নিয়ে এলো, তারাই নাকি চাকরি খেগো, তারাই নাকি চাকরি চোর। যাই হোক, ডিভিশন বেঞ্চে এই রায়কে পেয়ে প্রচুর যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন তাদেরও চরম দুর্দিন নেমে এলো। তাদের মাইনে পর্যন্ত ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন ঘটলো। কেন না, এসএসসি সরকারের যে এসএসসি ইনস্টিটিউশনটা, তার হাতে কোনো কাগজ, কোনো নথি, কোনো ডকুমেন্ট কিচ্ছু নেই যা থেকে প্রমাণ করতে পারে যে কে যোগ্য আর কে অযোগ্য। তার কারণ সেই নথিগুলো, সেই ওএমআর গুলো নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কে ডিস্ট্রয় করলো? এটা এক নম্বর কথা। স্বাভাবিকভাবেই যারা চোর তারা ডিস্ট্রয় করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে হার্ড ডিস্কে এগুলোর মিরর ইমেজ থাকতো, সেই হার্ড ডিস্কও নাকি সিবিআই এনকোয়ারি করছে, কিন্তু এই হার্ড ডিস্কের কপি কিন্তু এসএসসির কাছে নেই। তৃতীয় কথা, নর্মাল কোর্সে এই ধরনের কাজ করার আমরা আউটসোর্সিং করতে দেখেছি। তো এক্ষেত্রেও এই আউটসোর্সিং এর যে জায়গাটা, সেই আউটসোর্সিংটা দেওয়া হলো নাইসা বলে একটা কোম্পানিকে, কিন্তু সেটার জন্য একটা প্রপার টেন্ডারিং যেটা করার দরকার, সেই টেন্ডার কিন্তু বেরোয়নি। এবং এই নাইসা আবার ফার্দার আরেকজনকে আউটসোর্স করেছে, মানে সব আউটসোর্সিং চলছে, যেটা কিন্তু তারা করতে পারে না। সব ব্যাপারটাই একটা গোজামিল, একটা ধোঁয়া ক্রিয়েটেড বাই আমাদের এই রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস দল। বিনিময়ে এরা টাকা খেয়েছে, ফলে সকলের চাকরি চলে গেল। কেননা
কোর্ট বিচার করতে পারছে না যে কে যোগ্য আর কে অযোগ্য, কেন সেই ডকুমেন্টই নেই, সেগুলো ডিস্ট্রয় করেছে এই সরকার, এই এসএসসি। খুবই দুঃখের দিন, খুবই খুবই দুঃখের ব্যাপার। ফলে কি হলো? ফলে রাজ্য সরকার জনগণের পাশে দাঁড়াবো, জনগণের পাশে দাঁড়াচ্ছি, এরকম একটা ন্যারেটিভ চালিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো। সেই অ্যাপিলের ফয়সালা কালকে বেরোলো। কি বেরোলো? 1 নম্বর কথা হচ্ছে, এসএসসি বহুদিন ধরে বলে আসছিল যে অ্যাপ্রক্সিমেটলি 5,000-এর একটু বেশি, 5,000+ ক্যান্ডিডেটরা আছেন এই 25,000-এর মধ্যে, যারা গোজামিল দিয়ে চাকরিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, মানে চাকরি চুরি করেছে 5,000+। কিন্তু যে হার্ড ডিস্কটা সিবিআই এনকোয়ার করেছে তার মধ্যে অ্যারাউন্ড 8,000+ ক্যান্ডিডেটরা আছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো যে এক্সট্রা 3,000 জন, সেই ব্যাপারটা সুপ্রিম কোর্টে গিয়ে প্রথমবার আবির্ভাব হয় এবং আলটিমেটলি এসএসসি স্বীকার করে নেয় যে হ্যাঁ 8,000-এর মতন চাকরি টাকা দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট ভাবুন ব্যাপারটা, সরকারের তরফ থেকে এসএসসি স্বীকার করছে যে এই 25-26 হাজার যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে থেকে 8,000+ ক্যান্ডিডেটরা চাকরি কিনেছে, মানে সরকার ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। তাহলে রিমেনিং অ্যারাউন্ড 19,000 জন তারা যোগ্য। এবার প্রশ্ন হচ্ছে কি এসএসসি কি এই 19,000 এই 8,000-এর ডিফারেন্সিয়েশনটা করতে পারবে? এসএসসি এতদিন ধরে হাইকোর্টে বলে গেছে যে না, করতে পারবো না। করতে না পারলে সকলের চাকরি চলে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি বলেছে না, আমরা সেপারেট করতে পারবো। তাহলে একদিন বলেননি কেন? যদি একদিন বলে থাকতেন তাহলে হয়তো সুপ্রিম কোর্টে যেতেই হতো না, কারণ ডিভিশন বেঞ্চে তখন ওই 26,000 জনে কমপ্লিটলি চাকরি স্টে না লাগিয়ে দিয়ে ওই 19,000-কেই অ্যাকশন নিত। যে 19,000 জন ন্যায্যভাবে চাকরি পেয়েছে তারা চাকরি করতো, আর যারা ওই 8,000+ চাকরি বেআইনিভাবে পেয়েছেন তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হতো, তাদের চাকরিটাকে বাতিল করা হতো। তাহলে আপনারা কেন, এসএসসিকে প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন হাইকোর্টে এই কথাটা বলেননি? আপনারা বললেন তখন যখন এখানে বাংলাতে নরেন্দ্র মোদী এসে বললেন যে আমরা ইমানদার লোক, যারা অনেস্ট লোক, তাদের পাশে আছি এবং তাদের জন্য একটা পোর্টাল খোলা হলো। আপনাদের টনক নড়ে উঠলো। সঙ্গে সঙ্গে আপনারা বলতে লাগলেন, এসএসসি বলতে লাগলো যে আমরা যোগ্য অযোগ্যর মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, এই রায়টা যেটা এসছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে যদি এসএসসি এই ডিফারেন্সিয়েশনটা করতে পারে যোগ্য অযোগ্য, তাহলে এন্টায়ার প্যানেলকে বাতিল করাটা উচিত নয়। তার কারণ এইগুলো বাতিল করলে একটা সাংঘাতিক কনসিকুয়েন্সেস আছে, পরিবার রাস্তায় চলে আসবে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে সুপ্রিম কোর্ট ওই এন্টায়ার 26,000 ব্ল্যাঙ্কেট যে বাতিলের যে জাজমেন্টটা এসেছিল সেটাকে স্টে লাগিয়েছে, যদি এসএসসি ডিফারেন্সিয়েট করতে পারে। দ্বিতীয় কথা, সিবিআই এনকোয়ারি কিন্তু কন্টিনিউ হবে। অতএব জোচ্চুরি যে হয়েছে, ঘুষ নেওয়া যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে, স্ক্যাম যে হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু মেনে নিচ্ছে। ইনফ্যাক্ট এসএসসিও মেনে নিচ্ছে। কে করলো স্ক্যামটা? রাজ্য সরকার, তৃণমূল দল। আজকে শুধু বড় বড় কথা যে অন্য দলের লোকেরা, সিপিএম এবং বিজেপি, তারা নাকি চাকরি খেয়েছে। তারা চাকরি খায়নি। এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য আজকে এই ফলটা দেখতে হচ্ছে, রাস্তায় লোকগুলো বসে আছে বছরের পর বছর ধরে। এছাড়া আরো আছে যারা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন, এখন তো 26,000 লোকই মনে করবেন, তাদেরকে মুচ লেখা দিতে হবে, এফিডেভিটে লিখতে হবে যে আমরা আগামী 1 মাস আরো চাকরি করব, 2 মাস আরো চাকরি করব, যতদিন না নেক্সট হিয়ারিং আসছে আমরা চাকরি কন্টিনিউ করব। আগামী দিনে যদি এটা প্রমাণ হয় যে আমি চাকরি পেয়েছি এবং সেটা বেআইনিভাবে পেয়েছি, তাহলে আমি চাকরি আমাকে ছড়িয়ে দেওয়া যেতে পারে এবং তখন আমরা আমাদের এন্টায়ার মাইনে ফেরত দিয়ে দেব। এই মুচ লেখাটা, এই এফিডেভিটটা করতে বলা হয়েছে। অতএব দেয়ার আর মেনি ইফস অ্যান্ড বাটস। সুতরাং চাকরি চুরি হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট নিশ্চিত। তা সত্ত্বেও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি টুইট করছেন, এক্স হ্যান্ডেলে লিখছেন যে উনি খুবই ওয়েলকাম জানাচ্ছেন। শুনুন একবার ব্রাত্য বসু কি বলেছে। আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি যে বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সেটা তারা মেনে নিয়েছেন। নীরবে নিভৃতে কাঁদে না, বিচারের বাণী সজোরে সোচ্চারে নিপীড়িতর পাশে দাঁড়ায়। বন্ধুরা আপনারা শুনলেন, একটা টোটালি 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এমন যেন মনে হচ্ছে যে ব্রাত্য বসুরা এটাই বলেছিলেন যে যারা যারা যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা করার দরকার। সুপ্রিম কোর্টে সেটা মেনে নিয়েছে। আরে সুপ্রিম কোর্টে এই জন্য মেনেছে, তার কারণ হচ্ছে এসএসসি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। কেন হাইকোর্টে বলেনি? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? ক্যাটাগরিক্যালি কাট টু কাট উত্তর দিন না। উত্তর নেই। তার কারণ সেই কাট মানির টাকাটা
এই দল খেয়েছে। চাকরি খেয়েছে কিনা জানি না, তবে কাটমানির টাকাটা কিন্তু এই দল খেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যারা যারা যোগ্য এবং অযোগ্য তাদের যে তালিকাটা এসএসসি বলেছে তাদেরকে 70 দিনের সময় দেওয়া হয়েছে, তারা এই 70 দিনের মধ্যে এই তালিকাটা ডিফারেন্সিয়েট করবে। আজকে এই মুহূর্তে প্রেজেন্ট এসএসসির যিনি চেয়ারপারসন, তার সামনে TV9 বাংলা রিপোর্টিং করতে গিয়ে প্রশ্ন করে যে স্যার এই মুহূর্তে তো আপনি এসএসসির চেয়ারপারসন, সর্বেসর্বা এসএসসির, আপনি বলুন আপনি কি করে ডিফারেন্সিয়েট করবেন। উনি জবাব দিতে পারছেন না। উনি বলছেন যে এই মুহূর্তে বলা মুশকিল। আশা করছি একটা মিরর ইমেজ হার্ড ডিস্কে থাকার কথা, যদি পাওয়া যায়, যদি দেখা যায়, যদি অ্যাক্সেস করা যায়, যদি ওটা ডিস্ট্রয় না হয়ে থাকে, এত যদির ওপর দিয়ে গিয়ে যদি ডেটাটা পাওয়া যায় তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো, নচেত নয়। তখন কি হবে? তখন জাস্টিস চন্দ্রচূড়জি বলেছেন, চিফ জাস্টিস চন্দ্রচূড়জি বলেছেন যে তাহলে কয়েকটা মডালিটিস দেওয়া হবে, যেরকম ধরুন নতুন করে পরীক্ষা হতে পারে, অথবা তাদের মেরিট লিস্ট দেখা হবে যে তারা ধারাবাহিকভাবে তাদের একাডেমিক্সকে কেমন হয়েছে, এবং তার সঙ্গে ইন্টারভিউয়ের প্রসেস হতে পারে, এবং সেই ইন্টারভিউর প্রসেসটা ভিডিও ক্যামেরায় করতে পারলে ভালো। এটা এসএসসি চেয়ারপারসন বলছেন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এখনো কিন্তু সংশয় আছে, কনফিউশন আছে যে এসএসসি আদৌ দেখাতে পারবে কি পারবে না। বলটা যদিও এসএসসির কোর্টে, কিন্তু এসএসসি দেখাতে পারবে কি পারবে না, এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবে যোগ্য অযোগ্যর মধ্যে, সেটা কিন্তু এখনো যথেষ্ট জলঘোলার মধ্যে আছে। যদি না পারে তাহলে নতুন করে পরীক্ষা হতে পারে, তাতে আবার সময় যাবে। যারা একবার পরীক্ষা পাস করেছে তারা আবার দ্বিতীয়বার পাস না করতে পারে, তখন কি হবে? সুতরাং পুরো জটলাটা পেকে একটা খিচুড়ি করে দিল এই রাজ্য সরকার এবং এই রাজ্য পার্টি তৃণমূল কংগ্রেস। বন্ধুরা একবার এই ইন্টারভিউটা শুনে নিন এসএসসির চেয়ারপারসন কি বলছেন। আমি আপনাকে পুরো নির্দিষ্ট প্রশ্ন করছি, ধরুন আপনি এসএসসি চেয়ারম্যান এই মুহূর্তে, আপনি থাকলে কি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হতো? শুনুন, যেহেতু ওই মার্কশিটগুলো নেই, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার স্ক্যান কপিও নেই, সেটা যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ইভ্যালুয়েশন করা বা নির্দিষ্টকরণ করা সম্ভব হতো না। যদি নেহাতি না হয়, যদি ইভ্যালুয়েশনটা সম্ভবই না হয়, তাহলে তো বোঝা যাচ্ছে না যে কি করা যাবে। সেই অবস্থায় অল্টারনেটিভ মেথডের ব্যবস্থা করতে হবে। সেটা যেমন যদি ধরুন বলেছেন যে মডালিটিগুলো ঠিক করে দেবেন জাস্টিস চন্দ্রচূড়, এমন হতে পারে একাডেমিক্স মার্কসগুলো দেখে নেওয়া, সাধারণভাবে ভালো যারা খুব ভালো ভালো ছেলে এবং এরকম আছে আমি জানি, যে এখন তো তাহলে আবার আলাদা নতুন করে তাহলে করতে হয়, অথবা যদি নতুন করে করা যাবে না সেটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং কোর্ট ওই দিকে বলতে পারেন যে প্রসেসে তুমি আবার পরীক্ষা নাও করো, সেটা একটা পদ্ধতি, মডালিটি। সেকেন্ড পদ্ধতি শর্টকাট একটা হতে পারে যে তাদের একাডেমিক স্কোরগুলো দেখাও, একটা অ্যাজামশন থাক যে যাদের কনসিস্টেন্ট একাডেমিক রেকর্ড তারাই ভালো ছেলে মেয়ে আর কি, আমি পরীক্ষার্থী, তারপর তাদেরকে একটা ইন্টারভিউ করা হোক, এই যতজন 19,000 আছে, কারণ 8,200-324 তো ক্লিয়ার হয়ে গেছে, ওটা তো অ্যাডমিটেড পজিশন, তাহলে 25,753 না কত, তার থেকে 8,324 বাদ দিলে বাকি যেটা থাকে সেই 18,000, তার মধ্যে তো আবার গ্রুপ সি গ্রুপ ডি আছে, সেটাও বাদ দিয়ে যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে নবম দশম আর একাদশে খুব বেশি ক্যান্ডিডেট হবে না। তাহলে সেখানে কতগুলো বোর্ড বসে তাদের এক্সটেন্সিভ ইন্টারভিউ করে, ইন্টারভিউর একটা ওয়েটকে বেশি করে দিয়ে এক্সটেন্সিভ করে, এবং সেটা যদি ভিডিও রেকর্ডিং করা যায় তাহলে কিন্তু ওই একাডেমিক মার্কস এবং এই ইন্টারভিউ এই দুটো যোগ করে মোটামুটি যেগুলো মেধাবী সেগুলোকে চেকে বের করে নেওয়া যেতে পারে। বন্ধুরা আপনারা শুনলেন, এবার আপনাদের সামনে আমি এন্টায়ার কেসটাকে সামনে রাখলাম, আপনারা বিচার করুন। আপনাদের কাছে এই প্রশ্ন, চাকরি খেলো কে? দ্বিতীয় প্রশ্ন, এসএসসি কেন হাইকোর্টে আগে বলল না? তৃতীয় এবং অন্তিম প্রশ্ন, আজকে যে এক্স হ্যান্ডেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ এবং অ্যাকসেপ্টেবিলিটি এবং প্রেজ করেছেন সুপ্রিম কোর্টকে, যে জাস্টিস পেয়ে উনি খুব খুশি, এবং তার সঙ্গে ব্রাত্য বসুর স্টেটমেন্ট আপনারা শুনলেন, এগুলো কি যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে? দয়া করে এইগুলোর উত্তর আপনার কমেন্টস বক্সে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে, সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।